ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। রাজস্ব আহরণ বৃদ্ধি ও সহজ করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম ভেঙে করনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা কার্যক্রম পৃথক করা হচ্ছে। আগামী জুলাই থেকে এর কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিনের যে প্রস্তাবনা ছিল তা বাস্তবায়ন হতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এতে করে এনবিআর এর রাজস্ব আহরণের পদ্ধতি ও কার্যক্রম কতটা সহজতর হবে? এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়। কর নীতি ও আহরণ আলাদা হলে এনবিআর নিয়ে অভিযোগ কমবে। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর সাবেক সদস্য আলী আহমেদ এবং আছেন কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এম মাসুম। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায়। শুরুতে জনাব আলী আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার কাছে জানতে চাই যে করনীতি এবং আহরণ এই দুই দায়িত্ব একসঙ্গে যদি এনবিআর এর কাছে থাকলে তাহলে সুবিধায় কি বা অসুবিধায় কি? দীর্ঘদিন ধরে এটা আলাদা করার একটা কথা বলা হচ্ছিল। হ্যাঁ, খুব দীর্ঘদিন বলা যাবে না, গত কয়েক বছর যাবৎ কয়েকজন এটা বলছেন এবং শেষ পর্যন্ত সেটা বাস্তবায়িত হচ্ছে। কিন্তু বলা দরকার যে আমাদের এখানের এই কর, সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ যেরকমই হোক, করগুলো কিন্তু আসলে ইটস অ্যান ইনহেরিটেন্স ফ্রম ব্রিটেন। ইম্পেরিয়াল 1944 সনে শুরু হয়েছে, 1876 সনে হয়েছে কাস্টমস, 1944 সালে ল্যান্ড কাস্টমস অ্যাক্ট শুরু হয়েছে। ওটা থেকে এখনো ওইসব জায়গায় ইংল্যান্ডে, মানে গ্রেট ব্রিটেনে এবং ভারতে, পাকিস্তানে, ওখানে কিন্তু এটা একই সঙ্গে এখনো চলছে, বিভাজন হয়নি। তবে ভারতে যেটা হয়েছে সেটা হলে প্রত্যক্ষ কর আর পরোক্ষ করের আলাদা দুটো, ওই যে এনবিআর যেমন এখানে, ওখানে আগে সিবিআর বলতো, সেন্ট্রাল বোর্ড অফ রেভিনিউ, ওইটা এখন সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস আর সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস, এইটুকু। কিন্তু নীতি যারা করে আর বাস্তবায়িত করে একই সময় তারা করে না। এটা এটা কিন্তু একটা গ্রুপ আবার এখানে মনে করে যে নীতিও যারা করবে, আয়ও যারা করবে, তা নাকি ভালো হবে না। সেটা আমাদের কোনো, মানে আমি তো এখন কেউ না, রিটায়ার, এতে কিছু আসে যায় না। কিন্তু আমি জানি না এতে কতখানি উপকার হবে কি হবে না। বহুদিন যাবতে কথাটা হচ্ছে। অবশেষে একটি প্রস্তাবনা আমি আলাপ করেছিলাম, যে সমস্ত কর্মকর্তারা এটার সাথে, মানে প্রাক্তন কর্মকর্তারা এর সাথে কাজ করেছেন, তাদের কারো কারোর সাথে কথা বলেছি। ওরা একটা সুপারিশ মালা তৈরি করেছে কেমন করে করবে সেটা। এটা এখনো পর্যন্ত ওই অবস্থায় আছে, দাখিল করা হয়নি সরকারের কাছে। এবং সরকারের কাছে দাখিল করলে কি আকার ধারণ করবে, কার কথা কি হবে, সেটা এখনো বোঝা যায় না। এখন মুশকিল হচ্ছে এই করের যে রিফরমেশন, যেটাকে বলা সংস্কার, আর এখন তো চারদিকে সংস্কারের এই কথা, কিন্তু এই করের সংস্কার এবং এর অটোমেশন, স্বয়ংক্রিয়করণ, এসব নিয়ে কথা হচ্ছে বহু বছর। আমি চাকরিতে যখন ঢুকেছি তখন, তারপর রিটায়ার করেছি, তাও 20 বছর হয়ে গেল, এখনো এই কথাই চলছে। আমি জানি না এই কথা কি মারা যাওয়ার পরে পরপারে বসে যদি শোনা যায় তাহলে সেখানে হয়তো শুনবো, কিন্তু আমি জানি না কেমন হবে। তবে এটা ঠিক যে কর নীতি যারাই করবেন তাদের কিন্তু কর সম্পর্কে ধারণা থাকতে হবে। কর মানে প্রত্যক্ষ অথবা পরোক্ষ, ভালো ধারণা থাকতে হবে, আইনগত ভিত্তি জানা থাকতে হবে এবং বুঝতে হবে। আমি জিজ্ঞেস করেছিলাম যারা এটা কাজ করেছে, ওরা বললো যে এই কাস্টমসের বা ভ্যাটের বা ইনকাম ট্যাক্সের অফিসার দিয়েই তারা নীতির লোক করবেন। তবে নীতিতে যখন তারা পদায়িত থাকবেন তখন তারা কোনো সংগ্রহের, মানে মাঠ পর্যায়ে রাজস্ব আদায় করবেন না। এরকম হয়তো 2 বছর 3 বছর যা যায় সেটা তারা ঠিক করবেন। তখন আবার তারা হয়তো মাঠে আসলো, এবার মাঠের লোকেরা উঠে গেল। এতে কতটা সুবিধা হবে আমি জানি না, বলে দেখা যাবে। আমরা তো শুধু পরীক্ষা নিরীক্ষাই করছি। আর বিশেষ করে এই কর এত দুর্ভাগা আমাদের দেশে, যে শুধু সংস্কার কত হাজারে হাজারে কোটি টাকা যে কত মানুষে নিয়েছে, তার মধ্যে আমাদের দেশি মানুষের যথেষ্ট আছে। ফল কদ্দূর কি এখন পর্যন্ত হয়েছে আমার জানা নেই। আমিও একটা ঘটনা চক্রে যখন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, তখন একটা প্রথম ক্যাম 1 কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশন মডার্নাইজেশন, প্রথম যেটা, সেটা শেষের কয়েক মাস একটু পেয়েছিলাম, তারপরে শেষ হয়ে গেল। তো আমাদের দাতা সংস্থা যথেষ্ট টাকা দেওয়ার জন্য, কারণ ধার তো দিতে হবে, না সুদ আসবে কোত্থেকে, তো সেটা করে যাচ্ছে, টাকার কোনো অভাব নেই। টাকা পায়, লোক বিদেশে যায়, অনেক কিছু শেখে, তারপর তারা বেরিয়ে যায়। তো আমি একটু নিজের কথা বলে রাখি, এই সুবাদে আমি কোনো বিদেশে যাওয়ার কোনো শেখার জন্য সুযোগ পাইনি। এখানে বসে ওইটার একসময় পিডি হিসেবে অল্প কয়েক মাস, একেবারে 2-3 মাস ছিলাম। তারপরে প্রজেক্টটি শেষ হয়ে গেল, এবার আবার নতুন প্রজেক্ট আসছে, নতুনই হয়েছে, কিন্তু আমরা কোনো পরিবর্তন বাস্তবে দেখি না। এবং পরবর্তী আমলে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, যেটাকে বলে এডিআর, ভলান্টারিলি যারা আসবে, সেটা ইনকাম ট্যাক্সে
কিছুটা সফল হয়েছে। বাট কাস্টমস ভ্যাটে আমাকে প্রথম যে তিনজনকে সরকার নিয়েছিলেন তার মধ্যে আমি একজন ছিলাম। তো এটা করতে গিয়ে শেষের দিকে এটা একেবারেই জগা খিচুড়ি হয়ে গেছে। ধরেন আমাকে কেসে ডাকলো, কেস টেস করলাম, সবকিছু হলো, শেষ পর্যন্ত টাকাটা দিল না। কাস্টমসের হয়তো কমিশনার লেভেলের লোকেরাই টাকাটা আর আমাদেরকে দিল না। আমার দুটো ক্ষেত্রে এই কেস ঘটেছে। ওরা আমাদেরই খুব জুনিয়র ছিল, কিন্তু তাই না, বলে স্যার আমার কাছে থাকুক। আর লজ্জায় আমি বলি হ্যাঁ থাকুক। তো আমি জানি না এরকম কত দিন এরকম ইসের নামে, সংস্কারের নামে অপসংস্কৃতির প্রচলন থাকবে অথবা লালন পালন করা হবে, আমি বুঝি না। এর একটা নিশ্চয়ই কারণ আমরা হলো, আপনার আরো কথা শুনবো, জানবো, আপনার জি, অভিজ্ঞতাগুলো আমরা দর্শকদেরকে জানাবো। আমরা মাসুম আপনার সাথে যুক্ত হতে চাই। আপনার কাছে যে প্রশ্ন, জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম নিয়ে আসলে ব্যবসায়ীদের অভিযোগের অন্ত নেই, কিন্তু সেই জায়গায় আপনি কি মনে করেন যে এই করনীতি এবং আহরণ দুটি আলাদা করা হলে আসলে হয়রানি কমতে পারে বলে? আসলে উনি কিন্তু খুব সুন্দর করে বললো যে ইন্টেনশন খুবই ভালো যদি এইভাবে হয়। এটা যে তাদের যে এক্সপ্রেশন আমরা দেখেছি, সেখানে যদি পলিসি এবং এক্সিকিউশন এটা যদি কমপ্লিটলি সেপারেট হয়, তাহলে যেটা হবে যে আমরা প্রতি বছর দেখি যে একটা বাজেটের বিশাল একটা অ্যামাউন্ট হয়, এবং ধরেন নীতিগুলি কি হবে, সেই নীতিগুলি ওই যারা এক্সিকিউশন করে, যারা ফিল্ড লেভেলে থাকে বা যিনি কালেকশন করে, তারই অ্যাকচুয়ালি সেই ডিসাইড করছে। তো সেই জায়গায় হয়তো বা একটা আমরা সবসময় দেখছি যে একটা ভেরিয়েশন বা যেটা হওয়া উচিত সেভাবে হচ্ছে না। কিন্তু এটার পিছনে মেইন কারণটা কিন্তু আপনি যদি একটু দেখেন, এটা কিন্তু আইএমএফ এর যদি ওই অনেকগুলি সাজেশনের মধ্যে কিন্তু এটা একটা, সেটার কারণ যে আমাদের যে ট্যাক্স টু জিডিপি রেশিও, সেটা একেবারে তলানিতে, প্রায় 7.3 বা 7% যদি আমরা ধরি। যে কোনো একটা দেশের যদি উন্নয়ন বা যে কোনো একটা দেশের আপনি ডেভেলপমেন্ট, একটা যেই স্টেজে আমরা যেখানে আছি, সেই স্টেজে আসতে হলেও প্রায় কিন্তু একটা, ধরেন আপনি ভুটান, নেপাল বা ইন্ডিয়ারও কথা যদি চিন্তা করেন, তাদেরও ট্যাক্স জিডিপি, ইভেন পাকিস্তানের ট্যাক্স টু জিডিপি রেশিও 10%-এর উপরে। আপনি তাহলে আরেকটু আমরা সেফলি অনেক বলা যায়, এটা শুধুমাত্র আফগানিস্তান বাদে আর এই সমস্ত এশিয়ায় আমাদের মতো কম আর কেউ নেই, রাইট, সর্বনিম্ন। রাইট। তো কেন? একেবারে কেন? লোয়েস্ট স্টেজে, যেখানে হাইয়েস্টও কিন্তু যদি আপনি ধরেন, নরওয়ে 44%, কি একটা কান্ট্রি আপনি চিন্তা করেন। হ্যাঁ, ফ্রান্সের মতো হলো কান্ট্রি, সেখানে 48%। তাহলে সেই জায়গায়, এবং আরেকটা বড় তফাৎ যেটা হলো আমাদের পরোক্ষ এবং প্রত্যক্ষ কর, যদি আপনি ট্যাক্স, যেটা হলো একটা হলো 67%, একটা হলো 33%। তো এইটা যদি ডেভেলপড কান্ট্রিতে মোরলেস আপনি দেখা যায়, সেটা দেখা যায় রেশিও 50-50 বা 45-55 এরকম একটা রেশিও হয়। তাহলে সেই জায়গার এই জিনিসগুলি সমস্ত কিছু চিন্তা ভাবনা করেই, যেটা এখন তারা যে ইস্যুতে আসছে যে ঠিক আছে এই দুইটাকে সেপারেট আমরা করব। কিন্তু এই সেপারেট করতে গিয়ে, যেটা আগেও ওই যে উনি বললেন অনেক ইয়ে করে যে সংস্কার নামে অনেক তছরূপ হয়েছে, সেইটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই। এবং শুধু প্র্যাকটিক্যালি দেখতে চাই, যদি আপনি জুলাই ধরেন, তাহলে কিন্তু এখানে আপনার এটা এই যে ফ্রেমওয়ার্কটা কি হবে, কারা বোর্ডে থাকবে বা কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে, এবং কার কার ফাংশন কি হবে, এটা কিন্তু একেবারে আইন আকারে হতে হবে। এবং সেইটা হতে হলেও তো আপনার হাতে কি খুব বেশি সময়, যদি আপনি জুলাই থেকে ধরেন, তাহলে কিন্তু খুব একটা বেশি সময় না। এবং আপনাকে যখন দুটো সিস্টেম করবেন, সেখানে আপনি কিন্তু দেখবেন যে ডিজিটালাইজেশন যখন হবে, এটা দুটোর সফটওয়্যার আলাদা হবে। এবং এখানে কিন্তু ওই ব্যক্তি বর্জন বা যারা থাকবে, পুরো কাঠামোগত কিন্তু দুটো সেপারেট দুটো ইনস্টিটিউশন হতেছে। তাহলে সেই জায়গায় আপনি এটাকে কত কুইক এটাকে অ্যাডপ্ট করে নিতে পারবেন, এবং সেইটা যত কুইক হবে, ততটাই দেখা যাবে যে ভোগান্তিটা কম হবে। বাট এইটা আমরা ওই যে টেস্ট অ্যান্ড এরর বেসিস যাচ্ছি, যে আমাদের ধারণা যে এটা যদি পলিসিটাকে সেপারেশন থাকে, যেখানে ধরেন গভর্নমেন্টের দেখা যায় যে অনেক সময় আমরা দেখি যে রুলিং পার্টির একটা ইনভলভমেন্ট বা একটা ইনফ্লুয়েন্স থাকে, সেইটা পলিসি লেভেলের যদি, তাহলে এক্সিকিউশনে তাদের কাছে আপনি যেই স্পেসিফিকলি ইয়ে দিবেন, তারা সেইভাবে কালেকশন করবে, এবং সেই রিলেটেড যত কিছু থাকবে, সেটার জন্য তারা অ্যাকাউন্টেবল থাকবে। এবং যেটা মেক শিওর করতে হবে যে আমাদের অ্যাকাউন্টেবিলিটি, এবং সাথে সাথে যেটা সবসময় আমরা বলি যে ডিজিটালাইজেশন। এবং এই যদি ডিজিটালাইজেশন যদি না হয়, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই এই রিফর্ম আপনার কোনো কাজে লাগবে না। আরেকটা কথা উনি খুব ভালোভাবে বললো যে এডিআর এর কথা। তো আমাদের, আমরা যদি কোর্টের এরিনাতে দেখি, প্রায় 40,000 crore টাকার ডিসপিউট আপনার যেটা আছে। তো এই যে যে এডিআরটা তারা যে ডেভেলপ করছিল, সেটাকে যদি ভালোভাবে আরো স্পিড আপ, এবং সেখানে যদি
প্রপার প্যানেল গঠন করে যদি করা হয়, আমার মনে হয় এটাও একটা কিন্তু ভালো পজিটিভ রিমার্কস দিবে। নিশ্চয়ই তারপর সাথে নিশ্চয়ই। সাথে 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 আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের যে আহ, যেটা দেখবেন যে নন রেভিনিউ যে একটা অ্যামাউন্ট, এবং আরেকটা ব্যাপার থাকে যে এক্সেমশনের যে অ্যামাউন্ট, যে এক্সেমশনের আমরা দেখেছি আমাদের যে ট্যাক্স টু জিডিপি প্রায় কত 1,77,000 কোটি টাকা, এইটাকে কিভাবে আরো কমানো যায় সেইটা চিন্তা করতে হবে। কারণ এইটা যত বেশি বাড়বে আমার তো ট্যাক্স কালেকশন তত হচ্ছে না। এবং নিশ্চয়ই সাথে আমরা আরো সাথে যে বেশ কিছু লং পর্যবেক্ষণ আপনার থেকে শুনবো, জানবো, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। বিরতির পর ফিরে এসে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আলোচনার বিষয়ে কর নীতি ও আহরণ আলাদা হলে এনবিআর নিয়ে অভিযোগ কমবে। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আলী আহমেদ, আপনাকে নিয়ে বিরতির পর আবারও শুরু করতে চাই। আপনাকে দিয়ে হয়রানিমুক্ত করদাতা বান্ধব একটি সেবাদাতা প্রতিষ্ঠান হয়ে ওঠার ক্ষেত্রে আসলে এনবিআর এর চ্যালেঞ্জগুলো কি, এই মুহূর্তে বাধাগুলো কি? আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আপনি কিভাবে বিষয়টিকে বিশ্লেষণ করবেন? এটা বিভিন্ন ভাবে অবস্থানের থেকে আমি দেখেছি। ওকালতি করিনি, মানে ওই এনবিআর এর রাজস্বের ওখানে যে আমাদের অনেকে রিটায়ার করে করেন, সেটা আমার রুচিতে লেগেছে, আমি করিনি এনিওয়ে। কিন্তু আমি যেটা দেখেছি, আপনাকে আমি দু একটা উদাহরণ যদি দিই, খুব রেলিভেন্ট, খুবই প্রাসঙ্গিক। যেমন সরকার এখানে মানে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন, যেটা ব্রাসেলসে আছে, সেখানে তারা ঠিক করলো যে যেটা সহজভাবে ট্রানজাকশন ভ্যালু হবে, অর্থাৎ আমদানিকারক যে মূল্য ঘোষণা দিবে, কাস্টমসকে সেইটা গ্রহণ করতে হবে। যদি এর চেয়ে কোনো প্রমাণ তার কাছে থাকে যে এর চেয়ে বৃহত্তর মূল্য আছে, তাহলে সেটা তিনি দিতে পারবেন। এ হচ্ছে আইনগত অবস্থা। আদারওয়াইজ যেটা বলেন সেটা হবে। এই আইনটা আমাদের দেশের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এটা করিনি, কারণ আমাদের কর রেট হাই, মিথ্যা কেউ ঘোষণা দিলে কিছু করার নেই। একটা পরে একটা শেষ তারিখ দিয়ে দিল যে এত তারিখের মধ্যে প্রত্যেক সদস্য দেশকে করতে হবে, তখন তড়ি ঘড়ি করে এনবিআর ওই আইনটা করে ফেললো। আইন তো আমরা সবাই লিখতে শিখেছি, লিখে টিকে ব্যাস ল মিনিস্ট্রিতে পাঠিয়ে হয়ে গেল। সো আমরা ট্রানজাকশন ভ্যালু মানে হচ্ছে যে মূল্য ঘোষণা করবে আমদানিকারক, সেইটা আমি গ্রহণ করব যদি তার চেয়ে বেশি আমার কাছে কিছু না থাকে। এবং একাধিক মূল্য যদি থাকে, তাহলে সবচেয়ে নিচের যেটা সেটা ধরতে হবে। এটা হলো আইনের বিধান। ভালো, এটা করার পরে আমরা দেখেছি কাস্টমসের যে অফিসার, আপনি যদি এই এখন যে পরিবর্তনের কথা হচ্ছে, তখনও তো একদল অফিসার কাজ করবে, তখনও তো একজন চেয়ারম্যান থাকবেন, যে মেম্বার সাহেবরা থাকবেন যারা রিয়াল দেখাশোনা করেন, কমিশনাররা থাকবেন। আমি দেখেছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, এখানে সরকারের চাপ হলো রাজস্ব আয় তো বাড়াতে হবে। তো সুতরাং চেয়ারম্যানের উপরে সেই চাপ, সদস্য, কমিশনার, সবার উপরে এই চাপ। তো তখন লোকে ধরেন ঘোষণা করলো সে $10 একটা জিনিসের দাম, সে বললো না এটার দাম $20, তার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু এটাকে বলে লোডিং দেওয়া। তিনের উপরে বোঝা চাপিয়ে দিলেন, কোনো প্রমাণ নাই, তার ইচ্ছা। আপনি ব্যবসা করেন, কাস্টমসের মাধ্যমে আসতেই হবে, সেইখান থেকে যা বললো সেটা শুনতে হবে। এটা আপনি কার কাছে নালিশ করবেন? ঘুরতে ঘুরতে এনবিআর এর চেয়ারম্যান পর্যন্ত যাবেন, আপনি মন্ত্রীর কাছে যাবেন যদি যেতে পারেন, আপনি কার কাছে যাবেন? কোনো ক্ষেত্রেই এটা হবে না যদি আপনার যোগাযোগ ভালো না থাকে। এইভাবে ওটা কিন্তু মাঠে মেরে ফেলা হলো, এবং সেটা মারলেন কিন্তু পুরো এনবিআর এবং রাজস্ব বিভাগ এবং সরকার একত্র হয়ে। সরকারের করা আইনি তারা ভাঙবেন এবং ভাঙছেন। তো আপনি এর পরে যাদেরকে দিবেন, ওই আমাদের মতো আইন টাইন যারা শিখেছে, পড়েছে, এতকাল প্র্যাকটিস করেছে, তাদেরকে তো দিবেন। তারা তো এরকম করবে, এটা দেখবে কি? আচ্ছা, মোহিত সাহেব যখন অর্থমন্ত্রী ছিলেন, তখন সরকারই করেছিল যে প্রত্যেক কর্মকর্তা এবং মন্ত্রী এদেরকে তার কি অর্থ সম্পত্তি আছে এটা হওয়ার ঘোষণা দিতে হবে। বেশ, দেখা গেল যে একমাত্র মোহিত সাহেব ছাড়া, আমি সরি, উনি প্রয়াত, ওনার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল, এম এ মুহিত অর্থমন্ত্রী, উনি ছাড়া আর বাংলাদেশের কেউ একজনও আর কোনো ঘোষণা দেয়নি এবং কাউকে জিজ্ঞাসা করা হয়নি। গেল তো এই আইন মাঠে মারা। আপনি বলেন প্রত্যেকটি সরকার যখন আসে, এবং সেটাকে যে বিপ্লবের মাধ্যমেই আপনি সরান না কেন, ভোট বিপ্লব, জনতার বিপ্লব, এখন দ্বিতীয় স্বাধীনতার বিপ্লব, কিন্তু যারা ক্ষমতায় আসে তারাও তো আবার টাকা সংগ্রহ করে। কই, কোন সরকার কি কখনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছাড়া কাউকে কখনো জেলে পাঠিয়েছে? কারো শাস্তি হয়েছে? কারো অর্থ সম্পত্তি নিয়ে যাওয়া হয়েছে? এবং ভবিষ্যতে কি হবে? সুতরাং এই সব কিছু দেখে শুনে, নজরুলের মতো বলতে মনে হয়, দেখে শুনে খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। আমি এখন আর নিশ্চয়ই আপনি সরকারি অফিসার অত্যন্ত থেকে দারুণভাবে পর্যবেক্ষণ দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। একই প্রশ্ন মাসুদ আপনার কাছ থেকে জানতে চাই।
উত্তরটা। আসলে উনি রাইটলি একদম, একদম। একেবারে টু দি পয়েন্টে যে কথা বলেছেন সেটা হলো যে ইকোসিস্টেম, যদি আপনার ইকোসিস্টেম আপনি ডেভেলপ না করেন, তাহলে ব্যক্তি চেঞ্জে বা চেয়ার পরিবর্তনের কারণে কোনো ধরনের আপনার ডেভেলপমেন্ট বা কারেকশন হবে না। বাট স্পেসিফিকলি উনি যেটা বললো যে এই যে যে লোকজনের যে সমন্বয়, আমার কাছে মনে হয় একটা স্পেসিফিক সমন্বয় সেল করতে হবে, এবং সেখানে যাদেরকে আপনি এমপ্লয়িজ যাদেরকে থাকবেন, তাদের জন্য অবশ্যই আপনি একটা ট্রেনিং এর ব্যবস্থা করা, এবং সেই ট্রেনিং এর মধ্যে আপনার কোড অফ কন্ডাক্ট, যে কাউকে যেন ইম্পোজ করা, উনি যেই জিনিসগুলি বললেন যে অনেক অফিসাররা হয়তো বা অ্যাবিউজ করা, সেই জায়গায় তাদেরকে যদি প্রপারলি ট্রেনিংটা দেওয়া হয় এবং সেখানে যদি কোড অফ কন্ডাক্ট ব্যবহার করা হয়, এবং আমাদের যদি এই পর্যবেক্ষণ এবং মূল্যায়নের একটা অবকাঠামো থাকে, যে তাকে হোয়াট এভার দি অফিসার, তার যে কর্মকাণ্ড সেটাকে যদি অ্যাসেস করা, এবং তাকে একটা অ্যাকাউন্টেবিলিটির ইনশিওর যদি করতে পারি আমরা, এবং ওভারঅল একটা অ্যাডভাইজারি কমিটি থাকতে হবে আমার কাছে মনে হয়। এবং এই যে নতুন যেই সংস্কার, সেখানে কিন্তু বলছে যে এনবিআর এবং এনবিআর এর বাহিরেরও যারা অভিজ্ঞ লোকজন, তাদের এটা এটা একটা সমন্বয় থাকবে। তাহলে এনবিআর এর বাহিরের যারা, তাদেরকে কিভাবে আপনি এবং তাদেরকে নেওয়া বা তাদেরকে ইনকর্পোরেট করার যে আপনার ক্রাইটেরিয়া, এই জিনিসগুলি ক্লিয়ার থাকতে হবে। এবং যদি ক্লিয়ার থাকে, যেটা সবসময় আমরা বলি যে আপনি যত ধরনের আইনই করেন, সেটা যদি প্রপার ইকোসিস্টেম ডেভেলপ না হয়, তাহলে কিন্তু আপনার এক্সিকিউশন হবে না। কারণ ওই ব্যক্তি ডিফারেন্ট, সে তার ইন্টারেস্ট অনুযায়ী, এবং সবসময় আপনি দেখবেন যে পলিটিক্যাল উইল যেই দিকে থাকে, যত যাই এই করেন না যারা কেন, যতই অফিসার, রাষ্ট্রিক আমরা তাদের সংস্কারের পক্ষে কথা কিছু বলি না কেন, করার টোটাল থাকে না। ইকোসিস্টেমটা যদি ডেভেলপ না হয়, সেক্ষেত্রে আসলে সুফলটা মেলাটা খুবই দুষ্কর হয়ে যাবে। ডেভেলপ মানে একটা কিভাবে করবেন মরিচিকার মতো বলুন এই তো? বিষয়টা। নিশ্চয়ই আপনাদের রাইট। ডেভেলপ দুজনকে কিভাবে করবেন? অসংখ্য ধন্যবাদ স্বল্প সময়ে আপনাদের বেশ গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তোলার জন্য, সেই সাথে আমাদের দর্শকদেরকে বিষয়গুলো জানানোর জন্য ধন্যবাদ আপনাদের। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা আজ এ পর্যন্ত। সঙ্গে থাকুন।